তোর কোলে ফিরে আসবে। আমি সেই দিনের অপেক্ষায় থাকবো মা। 10 বছর হোক কি 20 বছর হোক, আমি এই ঘরে বসে আমার আদিত্যের পথ চেয়ে থাকবো। জয়া মা হিসেবে আমি তোর এই বিশ্বাস যেন সত্যি হয় সেই প্রার্থনাই করি চারু। বিধাতা তোর কোলে তোর মানিককে ফিরিয়ে দিক। সে যেখানে বড় হোক না কেন জয়া মা, ওর রক্তে এই হেমরাজের টান আছে। একদিন সে অনেক বড় হবে আর ঠিকই রাজপ্রাসাদের দরজা। লতা, চারু, তোমরা এতদিন পরে গহীন জঙ্গলে আমার কাছে এসেছো, কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি দিদি, আমার কন্যা হলে তার নাম হবে অদিতি। তুমি যা চাও তাই হবে। আমার মনে হচ্ছে কেউ আমার বুকের ভেতর থেকে আমার হৃৎপিণ্ডটা ছিঁড়ে নিয়ে গেছে। আমার ঘরে এত সুন্দর ঘাসের পাটি, এত নরম কাঁথা, অথচ চারুলতার কক্ষ। চারুলতা শূন্য দৃষ্টিতে জানালার বাইরে তাকিয়ে আছে। রানী লতা এবং রাজপুত্র অরুণ ঘরে উপস্থিত। মা, আমার মনে হচ্ছে সব শেষ হয়ে গেল। আমি আর কোনো পথ দেখতে পাচ্ছি না। কালো পাহাড়ে গিয়েও আমি খালি হাতে ফিরে এলাম। আমার আদিত্যকে আর কোনোদিনও দেখতে পাবো না। তুই এমন কথা বলিস না মা চারু। বিধাতা নিশ্চয় কোনো না কোনো পথ বের করবেন। তুই এইভাবে হাল ছেড়ে দিলে আমরা কার দিকে তাকাবো? চারু ঠিকই বলেছে মালতা, আমাদের সব পথ বন্ধ হয়ে গেছে। আমার তলোয়ার, আমার সৈন্যবাহিনী, আমার রাজত্ব সবকিছু আজ মূল্যহীন। আমি একজন বাবা হয়ে আমার ছেলেকে রক্ষা করতে পারিনি। এর চেয়ে বড় সত্যি আর কিছুই নেই। না রাজপুত্র, আমরা এখনো সব পথ হারাইনি। আমার হঠাৎ করে একটা কথা মনে পড়ে গেল। মা, তোমার কি মনে আছে সেই পদ্মপরীর কথা? পদ্মপরী? হ্যাঁ চারুমা, আমার খুব ভালো করে মনে আছে। সে তো আমার দুর্দিনের সবচেয়ে কাছের সই ছিল। তুই যখন বিপদে পড়েছিলি তখন তো পদ্মপরী তার জাদু শক্তি দিয়ে তোকে সাহায্য করেছিল। ঠিক বলেছ মা, পদ্মপরী আমাকে কথা দিয়েছিল ভবিষ্যতে আমার বা তোমার যদি কোনো বড় বিপদ আসে আমরা যেন তাকে স্মরণ করি। হেমরাজের গহীন জঙ্গলে সেই পদ্মপুকুরেই সে থাকে। তার জাদু শক্তি যে প্রবল। তুমি কি সত্যি মনে করো চারু একজন নারী আমাদের সাহায্য করতে পারবে? কাল ভৈরবের কালো জাদু অনেক শক্তিশালী। আমাদের কাছে আর কোনো উপায় নেই রাজপুত্র। মানুষের শক্তি যখন শেষ হয়ে যায় তখন অলৌকিক শক্তির উপর ভরসা করতে হয়। পদ্মপরী সাধারণ কেউ নয়, তার জাদু শক্তি অনেক পবিত্র। আমার মন বলছে সে অন্তত আমাদের বলতে পারবে আমাদের আদিত্য কোথায় আছে, কেমন আছে। চারু ঠিক বলেছ অরুণ, আমরা এক্ষুনি সেই গহীন জঙ্গলে পদ্মপুকুরে যাব। আমার বিশ্বাস আমাদের সই খালি হাতে ফিরিয়ে দেবে না। ঠিক আছে চারু, তুমি যখন বলছো তখন আমি আর বাধা দেব না। চলো আমরা এক্ষুনি গহীন জঙ্গলের দিকে রওনা দেই। গহীন জঙ্গলের পদ্মপুকুর, চারদিকে বড় বড় গাছ আর মাঝখানে বিশাল এক পুকুর। পুকুর ভরা ফুটন্ত পদ্ম। চারুলতা, রাজপুত্র অরুণ এবং রানী লতা পুকুর পাড়ে এসে দাঁড়ালো। পদ্মপরী, তুমি কোথায় পদ্মপরী? আমি চারু এসেছি। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? সই, ও আমার পদ্ম সই, তুমি একবার দেখা দাও। আমরা যে অনেক বড় বিপদে, তোমার কাছে ছুটে এসেছি। তুমি আমাদের ফিরিয়ে দিও না সই। পুকুরের মাঝখানে জল একটু কেঁপে উঠল আর জলের নিচ থেকে ধীরে ধীরে এক অপূর্ব সুন্দর পরী উঠে এলো। লতা, চারু, তোমরা এতদিন পরে গহীন জঙ্গলে আমার কাছে এসেছো, কিন্তু তোমাদের মুখ এত ম্লান কেন? রাজপুত্র অরুণের চোখে মুখে এমন হতাশা কেন? কি হয়েছে তোমাদের? পদ্মপরী, আমার সব শেষ হয়ে গেছে। আমার কোল খালি হয়ে গেছে। কাল ভৈরব নামের এক রাক্ষস তান্ত্রিক আমার এক রত্তি ছেলে আদিত্যকে চুরি করে নিয়ে গেছে। সই, আমরা কালো পাহাড় তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও আমার নাতির কোনো চিহ্নও পাইনি। তুমি তোমার পবিত্র জাদু শক্তিতে একটু খুঁজে দেখো না সই, আমার আদিত্য কোথায় আছে। কাল ভৈরব, এই নাম তো আমি অনেক বছর আগে শুনেছিলাম। সে তো কালো জাদুর খুব বড় এক সাধক। তার হাত থেকে রাজপুত্রকে ছিনিয়ে আনা তো অনেক কঠিন কাজ। আমরা জানি কাজটা কঠিন পদ্মপরী, কিন্তু আমরা শুধু জানতে চাই আমার ছেলেটা বেঁচে আছে কিনা, সে কোথায় আছে। আপনি আপনার জাদুকরী দৃষ্টি দিয়ে একবার পুকুরের জলে খুঁজে দেখুন।
শান্ত হও। আমি আমার সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করছি। তোমরা পুকুরের জলের দিকে তাকিয়ে থাকো। আমি জলের বুকে আমার জাদুকরি আয়না তৈরি করছি। পদ্মপরী চোখ বন্ধ করে বিড়বিড় করে কিছু মন্ত্র পড়তে শুরু করলো। পুকুরের জল ধীরে ধীরে স্থির একটা আয়নার মতো হয়ে গেল, কিন্তু আয়নার ভেতরে শুধু নিকোষ কালো অন্ধকার দেখা যাচ্ছে। লতা, সই, চারু, আমাকে ক্ষমা করো। কেন কেন পদ্মপরী, তুমি কি দেখতে পেলে? আমার ছেলে কোথায়? আমি কিছুই দেখতে পাচ্ছি না চারু। কাল ভৈরবের কালো জাদুর দেয়াল এতই শক্ত যে আমার পবিত্র আলো সেই অন্ধকার ভেদ করতে পারছে না। আমি শুধু একটা ঘন কালো ধোঁয়া দেখতে পারছি। এ কি সই, কি বলছো কি তুমি? তোমার জাদু শক্তিও হার মেনে গেল? কাল ভৈরবের এই জাদু অনেক প্রাচীন আর ভয়ঙ্কর। সে রাজপুত্রকে এমন কোনো জায়গায় লুকিয়ে রেখেছে যা সাধারণ জাদুর সীমানার বাইরে। আমি সত্যি খুব লজ্জিত চারু। আমি তোমাকে কথা দিয়েছিলাম বিপদে পাশে থাকবো, কিন্তু আজ আমি একদম অসহায়। আমি আগেই বলেছিলাম চারু, ওই রাক্ষসকে কেউ ভেদ করতে পারবে না। আমরা শুধু শুধু এখানে বসে সময় নষ্ট করলাম। তুমি নিজেকে দোষ দিও না পদ্মপরী। এই পরিণতি হয়তো বিধাতা আগে থেকেই লিখে রেখেছিলেন। আমার ভাগ্যটা এতটাই খারাপ যে কোনো পবিত্র আলো সেই অন্ধকার কাটাতে পারলো না। আমরা তাহলে যাই পদ্মপরী। চারু, তুমি মন শক্ত রেখো। মায়ের ডাক বিধাতা ঠিক শোনেন। একদিন তোমার সন্তান ঠিক ফিরে আসবে তোমার কাছে। হেমরাজ্যের রাজপ্রাসাদ, চারুলতার কক্ষ। গহীন জঙ্গল থেকে সম্পূর্ণ নিরাশ হয়ে ফিরেছে সবাই। চারুলতা ধীর পায়ে ঘরে ঢুকে সোজা মেঝের ওপর লুটিয়ে পড়ে। চারুমা, তুই মাটিতে পড়ে গেলি কেন? ওঠ মা, আমার বুকে আয়। আমাকে আর কেউ তোলো না মা, আমার আর ওঠার কোনো শক্তি নেই। আমার সব রাস্তা চিরকালের মতো বন্ধ হয়ে গেল। পদ্মপরীর পবিত্র আলো আমার ছেলেকে খুঁজে পেল না। আমি এখন কার কাছে যাব মা? চারু মা, তুই এমন এমন করিস না। রাজপুত্র অরুণ তাহলে আরো ভেঙে পড়বে। তুই একটু মাথাটা ঠান্ডা কর। আমি শান্ত হব কি করে জয়া মা? আমার বুকের ভেতরে যে আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আমার একরত্তি ছেলেটা কোথায় অন্ধকারে পড়ে আছে, কেউ আমাকে একটু বলতে পারছে না। আমার আদিত্যকেও আমার কোলে ফিরিয়ে দিচ্ছে না কেউ। চারু, তুমি তুমি এমন করছো কেন? চারু, তুমি এইভাবে মাথা করছো কেন? আমার এই জীবনের আর কি দাম আছে? আমি একজন মা হয়ে আমার ছেলের জন্য বিধাতার কাছে ভিক্ষা চাইলাম, কিন্তু বিধাতা মুখ ফিরিয়ে নিলেন। জাদুর কাছে গেলাম, জাদুও হার মেনে গেল। আমি এখন কোন দিকে দুহাত পাতবো? কে আমার বুকের ধন ফিরিয়ে দেবে? চারুমা, আমরা সবাই তোর কষ্টটা বুঝতে পারছি, কিন্তু তুই এমন করে কাঁদলে যে তোর দম বন্ধ হয়ে যাবে। আমার তো দম বন্ধ হয়ে আসছে মা। আমার মনে হচ্ছে কেউ আমার বুকের ভেতর থেকে আমার হৃৎপিণ্ডটা ছিঁড়ে নিয়ে গেছে। আমার ঘরে এত সুন্দর ঘাসের পাটি, এত নরম কাঁথা, অথচ আমার ছেলেটা নেই। আমি এই ঘরে কিভাবে শ্বাস নেব মা? আমাকে এখান থেকে নিয়ে চলো। আমি আর এই শূন্য ঘর সহ্য করতে পারছি না, পারছি না। আমি তোকে আমার কাছে নিয়ে যাব চারুমা, তুই একটু উঠে বস। বিধাতা তোর এমন কঠিন পরীক্ষা নিচ্ছে কেন বুঝতে পারছি না। বিধাতা আমার পরীক্ষা নিচ্ছে না জয়া মা, বিধাতা আমাকে শাস্তি দিচ্ছেন, কিন্তু আমার তো কোনো অপরাধ ছিল না। আমি তো শুধু একটা হাসি খুশি সংসার চেয়েছিলাম। আজ আমার সেই সংসার একদম শ্মশান হয়ে গেল। আমার আদিত্য ছাড়া আমি জীবন্ত একটা লাশে পরিণত হলাম। চারু, আমি তোমার এই কান্নার কোনো জবাব দিতে পারছি না। আমি শুধু অপরাধীর মতো দাঁড়িয়ে তোমার এই কষ্ট দেখছি। আমাকে তুমি ক্ষমা করো চারু। কেউ কাউকে ক্ষমা করতে পারবে না রাজপুত্র। এই কষ্ট আমাদের দুজনকে নিয়ে সারা জীবন বয়ে বেড়াতে হবে। আমার বুকটা যে কতটা খালি লাগছে তা শুধু আমিই জানি। আমার আদিত্যর ওই মিষ্টি গায়ের গন্ধটা আমি আর কোনো দিনও পাবো না। চারুলতা মেঝের উপর পড়ে কাঁদতে লাগে। জয় এবং রানী দুপাশ থেকে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো। পরদিন সকাল, চারুলতা
বিছানার পাশে বসে আছে। মধুপুর থেকে আসা জেসমিন চারুলতার পাশে বসে কাঁদছে। ঘরে সেনাপতি রাজেশ এবং মহারাজ মধুরাজও উপস্থিত। দিদি, তুমি এইভাবে আর কতক্ষণ পাথর হয়ে বসে থাকবে? কিছু তো মুখে দাও, আমার যে আর সহ্য হচ্ছে না। জেসমিন, আমার এখন কোনো খিদে নেই। তুই আমাকে নিয়ে চিন্তা করিস না। আমি তোকে একটা খুব জরুরি কথা বলতে চাই জেসমিন। কি কথা দিদি? তুমি আমাকে যা বলবে আমি তাই শুনবো। তুমি শুধু একবার মন খুলে কথা বলো দিদি। তুমি এমন চুপচাপ থাকলে আমার খুব ভয় করে। জেসমিন, তুই কাল সকালে মধুপুরে ফিরে যা। এ তুমি কি বলছো দিদি? তোমাকে এই বিপদের মুখে ফেলে আমি মধুপুরে ফিরে যাব? আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, আমি এখানেই থাকবো। জেসমিন, তুই আমার কথা বোঝার চেষ্টা কর। এই হেমরাজ্য রাজ পরিবারের বাচ্চাদের জন্য অভিশপ্ত। পিতা মহারাজের সেই পুরনো ভুলের অভিশাপ আমার আদিত্যের উপর পড়েছে। তোর গর্ভেও তো সন্তান আসছে। আমি চাই না এই অভিশপ্ত বাতাসে তোর সন্তানের কোনো ক্ষতি হোক। চারুদিদি ঠিকই বলেছে জেসমিন। আমি এই প্রাসাদের চারদিকে এক অদ্ভুত ছমছমে ভাব অনুভব করছি। কাল ভৈরবের কালো জাদুর ছায়া এখন এই রাজপ্রাসাদ থেকে যায়নি। আমাদের সন্তানের সুরক্ষার জন্য আমাদের এখান থেকে চলে যাওয়াই ঠিক হবে। রাজেশ বাবু, আপনি এত স্বার্থপর কিভাবে হতে পারলেন? আমার দিদি তার ছেলেকে হারিয়ে পাগল হয়ে গেছে, আর আমরা আমাদের সন্তানের ভয়ে পালিয়ে যাব। আমি কিছুতেই যাব না। জেসমিন মা, আবেগ দিয়ে সব বিচার করলে চলে না। চারুমা অনেক বড় কথা বলেছে। কাল ভৈরব যদি আবার ফিরে আসে তাহলে আমরা কাউকে রক্ষা করতে পারবো না। তোমার অনাগত সন্তানের কথা ভেবেই তোমার মধুপুরে ফিরে যাওয়া উচিত। জেসমিন, তুই আমাকে কথা দে, তুই কাল সকালে মধুপুরে যাবি। যদি তোর সন্তানের কিছু হয়ে যায়, আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। আমার কোল খালি হয়েছে, আমি চাই না তোর কোলও খালি হোক। দিদি, তুমি এমন কথা বলো না, আমার খুব কষ্ট হচ্ছে। তোমাকে ছেড়ে আমার যেতে ইচ্ছে করছে না। কষ্ট পাস না জেসমিন। আমি তোকে একটা অনুরোধ করব, তুই আমার একটা কথা রাখবি জেসমিন? বলো, তুমি যা বলবে আমি তাই করব। তুমি শুধু হুকুম করো। তোর যখন সন্তান হবে, সে ছেলে হোক বা মেয়ে হোক, তোদের ইচ্ছে মতো তোরা নাম রাখতেই পারিস। কিন্তু আমার মনে হচ্ছে তোদের কন্যা সন্তান আসতে চলেছে, আর আর তুই তার নাম রাখবি অদিতি। এটা আমার ইচ্ছা। আমরা আমাদের আদিত্যকে হারিয়েছি, তাই আমি চাই তোর সন্তানের নামের মধ্যে আমার আদিত্যের নামের একটা মিল থাকুক। আমি যখন অদিতিকে ডাকবো, তখন আমার মনে হবে আমি আমার আদিত্যকেই ডাকছি। আমি তোমাকে কথা দিচ্ছি দিদি, আমার কন্যা হলে তার নাম হবে অদিতি। তুমি যা চাও তাই হবে। হেমরাজ্যের অতিথি কক্ষ। জেসমিন এবং রাজেশ নিজেদের ঘরে। জেসমিনের চোখ দিয়ে অনবরত জল পড়ছে। জেসমিন, তুমি আর কেঁদো না। চারুদিদির কথাগুলো অনেক যুক্তিসঙ্গত। আমরা যদি এখানে থাকি আর কাল ভৈরব যদি আমাদের বাচ্চার উপর নজর দেয়, তখন আমরা কি করব বলো তো? আমি জানি রাজেশ বাবু, কিন্তু দিদির ওই শূন্য চোখ দুটো দেখে আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠেছে। আমার কেমন স্বার্থপরের মতো নিজেদের সন্তানের কথা ভেবে দিদিকে একা ফেলে চলে যাচ্ছি। এটা স্বার্থপরতা নয় জেসমিন। চারুদিদি নিজে চেয়েছেন আমরা যেন সুরক্ষিত থাকি। তুমি অকারণে নিজেকে দোষ দিও না। তুমি কি চারু দিদির দেওয়া নামটা মেনে নিয়েছো রাজেশ বাবু? আমরা তো ভেবেছিলাম আমাদের মেয়ের নাম রাখবো নদী। নদীর নামটা আমরা ভুলে যাব জেসমিন। চারুদিদি এই বিপদের দিনে যে নামটা চেয়েছে তার উপর আর কোনো নাম হতে পারে না। আমাদের সন্তানের নাম অদিতি থাকবে। এই নামটা চারুদিদির প্রতি আমাদের ভালোবাসার প্রতীক হয়ে থাকবে। ঠিক আছে রাজেশ বাবু, আমি কাল সকালে পিসে মশাইয়ের সাথে মধুপুরে ফিরে যাব। কিন্তু আমার মনটা এই হেমরাজ্যেই পড়ে থাকবে। আমি বিধাতার কাছে শুধু প্রার্থনা করব, দিদি যেন তার আদিত্যকে খুব তাড়াতাড়ি ফিরে পায়। রাজপ্রাসাদের বাগান। সোনা পাখি আর লালু মন খারাপ করে বেড়াচ্ছে। রাতের আকাশ একদম মেঘলা। লালু, তুই কি শুনলি? জেসমিন আর রাজেশ কাল মধুপুরে ফিরে যাচ্ছে রে। হ্যাঁ সোনা পাখি, আমি সব শুনেছি। চারু নিজেই ওদের চলে যেতে বলেছে। চারু ভয় পাচ্ছে জেসমিন মাসির বাচ্চা যেন কোনো ক্ষতি না হয়।
লাগছে। আর আমরা এত বড় একটা প্রাসাদে থাকি, কিন্তু চারুকে একটু সাহায্য করতে পারলাম না রে। এই প্রাসাদের বাতাসটাও এখন কেমন ভারী হয়ে গেছে সোনা পাখি। আগে সবাই কত হাসি খুশি ছিল, এখন চারদিকে শুধু কান্না আর দীর্ঘশ্বাস। আমরা হাল ছাড়বো না লালু। কাল জেসমিন চলে গেলে রাজপ্রাসাদ ফাঁকা হয়ে যাবে ঠিকই, কিন্তু আমরা পাহারা দেব। আমরা আমাদের চোখ কান খোলা রাখবো। যদি ওই কালো জাদুর রাক্ষস আবার এদিকে আসে, আমরা ঠিক তাকে চিনে ফেলবো। তুই ঠিকই বলেছিস সোনা পাখি। আমাদের এই অপরাধবোধ নিয়ে বেঁচে থাকা অনেক কষ্টের। আমরা অন্তত চারুর জন্য এইটুকু তো করতে পারি। চারুলতার কক্ষ। গভীর রাত। চারুলতা এখন জানালার বাইরে তাকিয়ে আছে। রাজপুত্র অরুণ ধীর পায়ে ঘরে ঢুকলো। অরুণের চেহারা একদম ফ্যাকাশে। চারু, তুমি এখনো ঘুমাওনি? আমার চোখে কি আর কোনো ঘুম আসবে রাজপুত্র? আমি শুধু ভাবছি আমার আদিত্য এখন কি করছে। ও কি খুব ভয় পাচ্ছে? আমি আর এসব ভাবতে পারি না চারু। আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। পদ্মপরীও যখন ব্যর্থ হলো, তখন আমি বুঝে গেছি আমাদের আর কোনো আশা নেই। আমার মনোবল আমার সন্তানের সাথে সাথে হারিয়ে গেছে চারু। আমি আর নিজেকে যুবরাজ বলে ভাবতেও পারি না। আমি একটা ব্যর্থ মানুষ। আপনি এত তাড়াতাড়ি হেরে গেলেন রাজপুত্র। আপনি না হেমরাজ্যের যুবরাজ, আপনার মন এত দুর্বল কেন? আমি আমি আপনাকে ব্যর্থ হতে দেব না রাজপুত্র। আমি একজন মা, আমি হাল ছাড়বো না। পদ্মপরী না পারুক, আমার মনের জোর তো মিথ্যে হতে পারে না। আমি জানি আমার ছেলে বেঁচে আছে, সে বড় হবে। কিন্তু কোথায় চারু? সে কোথায় বড় হবে? আমরা তো তাকে ছুঁতেও পারবো না। আমি আজীবন অপেক্ষা করব রাজপুত্র। একদিন ঠিক আমার আদিত্য এই প্রাসাদের দরজা দিয়ে ভেতরে ঢুকবে, আর আমি শুধু সেই দিনের জন্যই বেঁচে থাকব। আপনি হেরে গিয়ে বসে থাকুন, কিন্তু আমি আমার আশা কখনো ছাড়বো না। তোমার এই আশা যেন সত্যি হয় চারু। আমি বিধাতার কাছে শুধু এইটুকু চাই, আমার আর কোনো কিচ্ছু চাওয়ার নেই। জেসমিনটা কাল সকালে চলে যাবে, এরপরে এই রাজপ্রাসাদ একদম শান্ত হয়ে যাবে। কিন্তু আমার বুকের ভেতরের আগুনটা কখনো শান্ত হবে না রাজপুত্র। কাল ভৈরব যতই শক্তিশালী হোক, একজন মায়ের অভিশাপের চেয়ে শক্তিশালী এই পৃথিবীতে আর কিচ্ছু নেই। সে একদিন ঠিক ধ্বংস হবে। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন পর্বে। ধন্যবাদ।